যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে কিছুক্ষণ পরেই যমুনায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞরা। মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন দাবির রোহিঙ্গাদের প্রস্তুত করা হচ্ছে টেকনাফ ও ঘুমঘুমের ট্রানজিট সেন্টার। হাসিনার প্রত্যর্পণে ভারতে তেমন সাড়া মেলেনি, দাবি বিএনপির। মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না, ফেসবুকে প্রেস সচিব। শরীয়তপুরের সংঘর্ষের শতাধিক হাত বোমায় আহত 15। রংপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 30। ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে মোদী সরকারের বিতর্কিত বিল। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, সর্বোচ্চ আদালতে মুসলিম নেতারা। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি নাজমুস সাকিব এবং আমি তানজিলা খানমিম। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি পণ্যে উচ্চ শুল্ক আরোপ ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার বাসভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় বৈঠকে অংশ নিচ্ছেন শীর্ষ পর্যায়ের বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেসবুকে পোস্টে লেখেন, 37% শুল্ক আরোপের বিষয়টি সরকার পর্যালোচনা করেছে। এজন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগও হচ্ছে। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা চলছে বলে জানান প্রেস সচিব। আরও লেখেন, শুল্ক আরও যুক্তিগত করার উপায় খুঁজে বের করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে এনবিআর। এর আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে চলাকালে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুতে ইতিবাচক অগ্রগতি হওয়ার প্রত্যাশা করেছিলেন প্রধান উপদেষ্টা। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের বৈঠকের খোঁজ রাখছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা সরাসরি তার কাছে যুক্ত হয়ে সবশেষ খবর জানতে চাই। মুন্নাফ, আপনার কাছে জানতে চাই, কোন দপ্তর ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন এই বৈঠকে, সেটি আপনি এখনো পর্যন্ত জানতে পেরেছেন কিনা, এবং কারা কারা যমুনায় ইতোমধ্যে প্রবেশ করেছেন? একটু বিস্তারিত আপনার কাছে যে তথ্য আছে সেটি জানাবেন আমাদের। মূলত আজকে যে জরুরি বৈঠক ডাকা হয়েছে সেখানে অর্থনীতিবিদরা যুক্ত হবেন। বিশেষ করে যেসব অর্থনীতিবিদরা এই শুল্ক ট্যারিফ নিয়ে কাজ করেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং অর্থ উপদেষ্টা সহ বিডা, এনবিআর তাদের প্রতিনিধিরা আজকে বৈঠকে যুক্ত হবেন, এবং রাজনীতিবিদদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ একটি বৈঠক হতে যাচ্ছে। বিশেষ করে যে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের উপরে 37%, সেই শুল্ক আরোপের পরে কিন্তু বাংলাদেশে বাণিজ্য খাতে এক ধরনের উদ্বেগ উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের ভিতরে এক ধরনের বড় শঙ্কা কাজ করছে। কেননা এই যে বাংলাদেশের সবথেকে বড় বাজার হচ্ছে, রপ্তানির বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা জানি পোশাকের প্রায় 8 বিলিয়ন পর্যন্ত পোশাক রপ্তানি হয়ে থাকে, এবং সব মিলিয়ে যে 10 বিলিয়ন মতো বাংলাদেশ এবং যুক্তরাজ্যের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, বাণিজ্য রয়েছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ এগিয়ে রয়েছে। বাংলাদেশের যে 8.4 বিলিয়ন পর্যন্ত বাংলাদেশ রপ্তানি করে থাকে, সেখানে কিন্তু মাত্র 2 বিলিয়ন মতো তারা বাংলাদেশে রপ্তানি করে যুক্তরাষ্ট্র। সেই জায়গাটি একটি বড় ধরনের ঘাটতি রয়েছে, এবং সেই জায়গাটি একটি সমাধানের পথ খুঁজছে। এবং এই যে নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে, এরপরে কিন্তু যে 37% শুল্ক আরোপ করা হয়েছে, এরপরে কিন্তু বিশেষজ্ঞদের পক্ষ থেকে বা অর্থনীতিবিদ যারা রয়েছে তারাও কিন্তু বলছিল যে এই যে বাণিজ্য ঘাটতি, এই ঘাটতিটি কিন্তু অনেক বেশি। বাংলাদেশের
বাংলাদেশে যেসব যুক্তরাষ্ট্র থেকে পণ্য আসে সেগুলোর উপর কিন্তু 74% শুল্ক আরোপ করেছিল বাংলাদেশ। এখনো পর্যন্ত সে বহাল রয়েছে। তো এই যে ব্যাপক বাণিজ্য ঘাটতি, এটি কিন্তু বড় আকারে দেখছে ট্রাম্প প্রশাসন। যখন ক্ষমতা আসে তখন কিন্তু তিনি দেখছেন যে তার দেশের সাথে অন্যান্য দেশের কি পরিমাণ বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই জায়গাটি কিন্তু তিনি সমাধান করার চেষ্টা করছেন এবং যে দেশগুলোর সাথে বড় বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের সাথে কিন্তু এক ধরনের সমঝোতা করছে নতুন করে শুল্ক আরোপ করার ফলে তিনি কিন্তু বাণিজ্য ঘাটতি কমানোর বা বাণিজ্য ঘাটতি মেটানোর একটি চেষ্টা করছেন। সেই জায়গাটিকে বলা হচ্ছে একটি বাণিজ্য যুদ্ধ বলে আখ্যায়িত করছেন বিশ্ব অর্থনীতিবিদরা। এবং সেই বাণিজ্য যুদ্ধের মধ্যে কিন্তু বাংলাদেশে পড়ে গেলেন যত ধরনের যত ট্যারিফ এই পর্যন্ত যুক্তরাষ্ট্র আরোপ করেছে তার মধ্যে কিন্তু বাংলাদেশেরটি কিন্তু অনেক উচ্চ পর্যায়ে, অর্থাৎ 37% কিন্তু অনেক বেশি। এরপরে আমি যদি হিসাব করি, চীনের সাথে কিন্তু তাদের 34%, চীনের উপরে মাত্র 34% শুল্ক আরোপ করেছে। এর বাইরে ভারতের সাথে কিন্তু 26% এবং পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে ভারতে 26% এবং পাকিস্তানে 29%, চীনে যেটি বললাম যে 34%, এবং আমি যদি বলি আমাদের সব থেকে কাছের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, তাদের উপরে কিন্তু 46%, অর্থাৎ মধ্যে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের সর্বশেষ খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুন্নাফ রশিদ। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে 34% আমদানি শুল্ক ঘোষণা করেছে চীন। ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায়। পাশাপাশি বেশ কিছু দুর্লভ খনিজের উপর জারি করা হয়েছে রপ্তানি নিষেধাজ্ঞা। কানাডা ও ভেনেজুয়েলা পাল্টা পদক্ষেপের ঘোষণা দিলেও নমনীয় অবস্থানে ইতালি, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্কারোপ ঘোষণার পর বিশ্বজুড়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিপরীতে সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে চীন। ওয়াশিংটনের পণ্যে 34% আমদানি শুল্ক ঘোষণা করেছে বেইজিং, যা কার্যকর হবে 10 এপ্রিল থেকে। শুল্কারোপের পাশাপাশি বেশ কিছু দুর্লভ খনিজের ওপর জারি করা হয়েছে রপ্তানি নিষেধাজ্ঞা। বিশ্বের 90% দুর্লভ খনিজের মালিকানা চীনের হাতে, যার অন্যতম আমদানিকারক যুক্তরাষ্ট্র। খনিজগুলোর অধিকাংশ ব্যবহৃত হয় প্রতিরক্ষা ও প্রযুক্তি খাতে। মার্কিন 27টি প্রতিষ্ঠানের ওপর আরোপ করা হয়েছে বাণিজ্য নিষেধাজ্ঞা। এছাড়াও আইন লঙ্ঘনের যুক্তি দেখিয়ে ট্রাম্পের শুল্কারোপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে শি জিনপিং প্রশাসন। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে কঠোর বললেও এর মাধ্যমে কানাডার জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। El área mundial que ha declarado el presidente de Estados Unidos contra el mundo y contra Venezuela. Estamos preparados y vamos a salir bien liberados. We're doing three things. We're going to fight, we're going to protect, and we're going to build. And all of them are important now. Relativi al settore dell'automotive. তবে অর্থনীতিকে বাঁচাতে নমনীয় অবস্থানে ইতালি, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার মতো বিভিন্ন দেশ। পাল্টা পদক্ষেপের বদলে কূটনীতির ওপর জোর দিচ্ছে দেশগুলোর সরকার। শুল্ক ঝড়ের ক্ষতি সামলাতে স্থানীয় প্রতিষ্ঠানের জন্য প্রায় $300 কোটি আর্থিক সহায়তা ঘোষণা করেছে তাইওয়ান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। বাংলাদেশে আশ্রিত তালিকাভুক্ত 8 লাখের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এতে রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই সিদ্ধান্ত প্রত্যাবাসন বিষয়ে বড় অগ্রগতি হিসেবে দেখা হলেও নিজ দেশে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন চান রোহিঙ্গারা। এদিকে প্রত্যাবাসনের জন্য টেকনাফ ও ঘুমধুম ট্রানজিট সেন্টার প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মনতোষ বেদজ্ঞর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের উখি ও টেকনাফ এবং নোয়াখালীর ভাষাঞ্চলে বর্তমানে আশ্রিত রোহিঙ্গা নাগরিকের সংখ্যা 12 লাখেরও বেশি, যাদের বেশিরভাগই 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দেশটির সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসে। তখন মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও পরবর্তী সময়ে তা বাংলাদেশের জন্য বড় সংকট তৈরি করে। শুরু থেকেই রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ নানা প্রচেষ্টা চলমান রেখেছে। রোহিঙ্গাদের ফেরাতে দুদেশের মধ্যে চুক্তিও হয়েছে আগে, কিন্তু নানা কূটকৌশলের আশ্রয় নিয়ে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার।
দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গার তালিকায় মাত্র 1,80,000 রোহিঙ্গা ফেরত নেয়ার যোগ্য হিসেবে দেখছে মিয়ানমার কর্তৃপক্ষ। এটিকে কূটনৈতিকভাবে বাংলাদেশের বড় অগ্রগতি মনে করা হলেও পুরোপুরি আশান্বিত নয় রোহিঙ্গারা। আজ ৮ বছর বাদ আর লই যাবে হদ দিয়া নামাজ আর তো খুশি যা আয় রাতে গুন জানে ভাই আয় আশা করি বেগুন যাবে বলে আর ইয়াম বেতলে দাস আর আসে করি হাত গুলি আর হাম মাখা দেইম কে আর দেশ আর কান এত আর দেইম ইয়ান ৮ বছর মে ১,৮০,০০০ মানুষ নিজাত দইলে তো তো ১,৮০,০০০ হইলে ১,৮০,০০০ নিজাত দেখি না আর বেশি শুকরিয়া করি কেল্লা আর দেশান আর দেখিওম দেয়ান আল্লাহ বলি। রোহিঙ্গা নেতারা বলছেন নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও আগে তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ যেন তৈরি করা হয়। বাংলাদেশ করে অনেক ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তো বর্মা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি UN মেম্বারশিপ কান্ট্রি হে তোলে বর্মা তো বাংলায় বেশি রেসপেক্ট করো শীত আজা বাঙালি আর রোহিঙ্গা মেলাদের দিলিও মন্তর আর দিল করে আর কানত পুরা রোহিঙ্গা সতে সৎ আর কান জয়কাল্লা রোহিঙ্গা দেশ আর কান রোহিঙ্গা দেশ সারানো রোহিঙ্গা খুলে বেকুন নাল আর কান জেবুল্লাহ। রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ সফল হলে স্থানীয়দের জন্য দারুণ স্বস্তির বিষয় বলে জানান জনপ্রতিনিধিরা। যদি 1,80,000 রোহিঙ্গা যদি প্রত্যাবাসন শুরু হয়, এখানে প্রায় 13 থেকে 14 লক্ষ রোহিঙ্গা বর্তমানে উখিয়া এবং টেকনাফে রয়েছে। পর্যায়ক্রমে আর বাকি যারা রোহিঙ্গা আছে তাদেরকে যাতে একই প্রক্রিয়ায় তাদের নিজ দেশে ফেরত নিয়ে যাওয়া হয় এবং এখানে যাতে কোনো জটিলতা না হয় সেটা যাতে সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। প্রত্যাবাসনের জন্য প্রস্তুত কক্সবাজারের টেকনাফ ও বান্দরবনের ঘুমদুমের ট্রানজিট সেন্টার। তালিকা হাতে আসলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাবাসন করা হবে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কর্তৃপক্ষ। রিপাট্রিয়েশনের অনেকগুলি পদক্ষেপ থাকে, অলরেডি কিছু পদক্ষেপ কিন্তু কমপ্লিট হয়েছে। পরবর্তী পদক্ষেপ মানে ফিজিক্যালি তাদেরকে পাঠানো, সেই পদক্ষেপগুলি গ্রহণ করা হবে এবং সেইটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার আলোকেই হবে। তালিকা এখন আমাদের হাতে আসে নাই, আশা করি আমরা শীঘ্রই তালিকা পাবো ইনশাল্লাহ। 2018 থেকে 2020 সালের মধ্যে 6 ধাপে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার তালিকা দেয় বাংলাদেশ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা হলে একদিকে বাংলাদেশের যেমন বোঝা কমবে, তেমনি রোহিঙ্গারাও ফিরে পাবে মাতৃভূমির আপন ঠিকানা। এর মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মনতোষ বেদজ্ঞ, এখন উখিয়া। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছ থেকে তেমন সাড়া মেলেনি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। রাজধানীতে নিজ বাসায় সাক্ষাৎকারে তিনি বলেন, বৈঠকে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার তাকে স্বাগত জানায় বিএনপি। তবে দেশটির কাছ থেকে এ নিয়ে প্রত্যাশা মাফিক সাড়া মেলেনি। ভারত বাংলাদেশের দুই দেশের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর যে বৈঠকটি হলো, এটা অনেকটা প্রত্যাশিত ছিল। এখানে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাই। যেমন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য ফেরত দেওয়ার জন্য যে বিষয়, তিস্তা পানি চুক্তি এবং সীমান্ত হত্যার বিষয়টি, এটা বাংলাদেশের প্রত্যেক মানুষের হৃদয়ের কাছাকাছি অবস্থান করে এই সুযোগ। ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ডক্টর ইউনূসের উত্থাপনের সময় মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। ফেসবুকে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার প্রেস সচিব স্ট্যাটাসে লেখেন, দ্বিপাক্ষিক বৈঠকে নরেন্দ্র মোদী অধ্যাপক ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল শেখ হাসিনার সাথে ভারতের সুসম্পর্ক থাকাকালীন ডক্টর ইউনূসের প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছেন। কিন্তু ভারত ডক্টর ইউনূসকে সম্মান জানায় বলে মোদী মন্তব্য করেন। ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে, কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। দ্বিপাক্ষিক বৈঠকের সময় নরেন্দ্র মোদী বেশ কয়েকবার এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব।
সাকিব, নানা অস্থিরতা ছাপিয়ে নরেন্দ্র মোদী ও ডক্টর ইউনূসের বৈঠক আবারও বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কের একটা ইতিবাচক ধারায় ফেরার পথ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবং বিমস্টেক বৈঠকের যে পার্শ্ব বৈঠক হয়েছে বিমস্টেক সম্মেলনের, সেখানে কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার যে পানি বন্টন এবং ভিসা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে শাহাদাত অব্রের, সেটি আমরা দেখে আসবো। জুলাই গণঅভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পরপরই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এরপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে দেখা দেয় অস্থিরতা। হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে, ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এরই মধ্যে পূর্ব ঘোষণা ছাড়াই গোমতী নদীর বাঁধ ছেড়ে দেয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের 15টি জেলা প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 50 লাখ মানুষ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া কার্যত বন্ধ করে দেয় ভারত সরকার। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তবে তাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট নয় বলে অভিযোগ করেছে বাংলাদেশ। এরই মধ্যে থাইল্যান্ডে বিমস্টেক অন্তর্ভুক্ত 7 দেশের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে এই সম্মেলনের সাইডলাইনে আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মোদির সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা। পাশাপাশি ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী নেতিবাচক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক। আমরা অনুরোধ করেছি, কিন্তু অনুরোধের পাশাপাশি আরও কিছু বিষয়গুলি থাকে যে বিষয়গুলো নিয়ে আরেকটু বোধহয় চিন্তা বা কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করছি। বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যত বন্ধ করায় বাংলাদেশ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভারতের ক্ষতিও কম নয়। তাই এই আলোচনা ভিসা কার্যক্রম শুরুর পথে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসার অবশ্যই একটা বিরূপ একটা অভিঘাত একটা সৃষ্টি করছে। এই যে পিপল টু পিপল কানেক্টিভিটি সমস্যা আমরা ফেস করছি, যেরকম আমরা মেডিকেল ভিসা, ধরেন এডুকেশনাল ভিসাগুলা এবং ট্যুরিজমের জন্য একটা বেশ একটা ভালো একটা পিপল টু পিপল কন্ট্যাক্ট হতো। অন্যদিকে প্রধান উপদেষ্টার মুখে উঠে আসে সীমান্ত হত্যা ও তিস্তা নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা নিশ্চিতের বিষয়টি। বায়োল্যাটারাল ইস্যু প্রায় অনেকগুলো এখানে কাভার হয়েছে, যেরকম সীমান্ত কিলিংস, তারপরে আমাদের ওয়াটার গ্যাঞ্জেসের তিস্তার ইস্যুসগুলা কাভার হয়েছে। পারস্পরিকভাবে তারা দুজনের প্রতি কতটা দায়বদ্ধতা বোধ করেন সেটার প্রকাশ আপনি পাবেন। আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সেরা পণ্য সবার জন্য জেভিকো কাজে লাগছে। এছাড়াও নরেন্দ্র মোদীর মুখে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ও সংখ্যালঘুদের কথা। প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের ব্যাপারে গুরুত্ব দিয়ে একটা কথা বলেছেন, তো সেটার কিন্তু অডিয়েন্স আপনি শুধু ব্যাংকক নয়, এটার আরও বড় অডিয়েন্স আছে। তবে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ, তাই স্পষ্ট হয়েছে এই বৈঠক বাংলাদেশের আমন্ত্রণে হওয়ায়। তবে বৈঠকে উঠে আসা বিষয়ের কোনগুলো বাস্তবায়ন করবে ভারত তা এখন দেখার বিষয়। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। শুরুতেই ঈদ যাত্রার খবর। ঈদের লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা। ঈদ ও সাপ্তাহিক ছুটির শেষ দিন হওয়ায় ভিড় বেড়েছে লঞ্চ টার্মিনালগুলোতে। এ নিয়ে আরও জানাতে বরিশাল নদীবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদৌস সোহাগ। সোহাগ, জানাবেন যে ভিড় কেমন দেখছেন আজকে, এবং লঞ্চের বাড়তি ভাড়া নেওয়ার নানা ধরনের অভিযোগ আমরা আসলে পাই, আজকে কোনো অভিযোগ আছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই কারণেই কিন্তু আজকে ভিড়ভাড়টা বেশি। আমরা বরিশাল নদীবন্দরে রয়েছি, এখান থেকে একটু দেখাবার চেষ্টা করছি। আজকে কিন্তু বরিশাল নদীবন্দরে আজকেই আর এ কারণেই কিন্তু আজকে ভিড়ভাড়টা বেশি। আমরা বরিশাল নদীবন্দরে রয়েছি, এখান থেকে একটু দেখাবার চেষ্টা
যাত্রা করার জন্য অপেক্ষা করছে। প্রত্যেকটি লঞ্চের ভেতরে আমরা গিয়ে দেখে এসেছি সবগুলো লঞ্চই কিন্তু মানুষের পাশা, যাত্রীদের পাশা। যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের কোনো অভিযোগের ভেতরে আমরা গিয়ে দেখে এসেছি বরিশাল থেকে যারা লঞ্চে যাচ্ছেন তাদের ভেতর থেকে খুব একটা কোনো ধরনের অভিযোগ আছে কিনা। অবশ্য এই ঈদ যাত্রা এমনই হয়ে থাকে, তাদের ভেতরে আসলে বরিশাল থেকে যারা লঞ্চে যাচ্ছেন তাদের ভেতর থেকে খুব একটা কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি। তারা বরঞ্চ এই যে ঈদ যাত্রা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারছেন, এজন্য তারা কিন্তু খুবই খুশি। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, কর্তৃপক্ষের সাথে, সবার সাথে। তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছেন এবং এই যাত্রা নিয়ে তাদের কিন্তু বিন্দুমাত্র কোনো অভিযোগ তাদের কাছ থেকে আমরা পাইনি। বরিশাল নদীবন্দর বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী রয়েছে, কোস্টগার্ড রয়েছে, নৌ পুলিশ রয়েছে এবং আর্মি সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু ফায়ার সার্ভিস রয়েছেন, তারা কিন্তু এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাত্রীরা বলছেন এই বছর কিন্তু তাদের কাছে খুবই ভালো লেগেছে, কারণ হচ্ছে এখন পর্যন্ত বরিশাল নদীবন্দর থেকে কোনো ধরনের কোনো দুর্ঘটনার খবর তাদের কাছে নেই এবং এই কারণেই তারা স্বস্তি প্রকাশ করেছেন। বরিশাল নদীবন্দর থেকে এবারের যাত্রাটি কিন্তু খুবই ভালো ছিল এবং এই কারণে তারা আনন্দ প্রকাশ করেছেন। এতটুকুই ছিল বরিশাল নদীবন্দর থেকে ঈদ যাত্রার সবশেষ খবর। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। বৈশাখ আগমনের আগেই রাজধানীর বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার বিস্তারিত খবর জানাতে রাজধানীর বিজয় সরণি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোজ। উকরোজ, আমি যখন আসলে অফিসে আসছিলাম তখনই দেখছিলাম যে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। এখন এই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি চৈত্রের গরমে কতটা নগরবাসীর মনে স্বস্তি এনেছে, আর আপনি এই বৃষ্টিটা কতটুকু উপভোগ করতে পারছেন কাজের মাঝেও? বৈশাখ মাস শুরু হতে কিন্তু আরো দিন 10 বাকি রয়েছে, কিন্তু এরই মধ্যে আমরা আসলে দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু দমকা হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছে কিছু কিছু অঞ্চলে। তো আসলে আমরা যতটুকু জানি যে বৈশাখের যখন আগমন হয় তখনই আসলে দেখা যায় যে কাল বৈশাখীর যে ব্যাপারটি রয়েছে, ঝড়ো হাওয়া হয়, বৃষ্টিপাত হয়, সেগুলো দেখা যায়। কিন্তু এবছর আসলে দেখা যাচ্ছে যে বৈশাখ মাস শুরু হওয়ার আগেই বৃষ্টিপাত হচ্ছে এবং রাজধানীর কিছু কিছু জায়গায় আসলে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগেও কিন্তু দেখা গিয়েছে যে পুরো ঢাকা শহরে আসলে তীব্র তাপদাহ ছিল, গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়ছিল। কিন্তু এখন কিন্তু চিত্রটা বেশ ভিন্ন। বিকাল থেকে আসলে আমরা দেখছিলাম যে রাজধানীর বেশ কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইছে এবং তার সাথে সন্ধ্যার পরেই আমরা দেখতে পেয়েছি যে ঝড়ো হওয়ার পাশাপাশি কিছু কিছু অঞ্চলে আসলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তা কিন্তু আসলে রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তিদায়ক বলা চলে। রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেয়েছেন এই বৃষ্টি, যেহেতু এই কয়েকদিন ধরে বেশ 3 থেকে 4 দিন ধরে আসলে তীব্র দাবদাহ ছিল, সেটির কারণে আসলে রাজধানীবাসী অনেকটা অতিষ্ঠ হয়েছিলেন। এবং এখন যেহেতু আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসলে তারা বলেছিলেন যে এই কয়েকদিনের মধ্যে আসলে ঢাকা সহ বেশ কিছু জায়গায় আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটিই হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজধানীবাসী এই তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে আবহাওয়ার সবশেষ। বিরতির পর ফিরে এলাম। দেখছেন সান্ধ্যবাজার। শরীয়তপুরের জাজিরা আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে, তবে লাঠি বা ধারালো অস্ত্রের পরিবর্তে উভয় পক্ষ ব্যবহার করেছে হাত বোমা। শতাধিক হাত বোমার বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 8 জন। স্থানীয়দের দাবি, সংঘর্ষের সূত্রপাত দুই আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তার নিয়ে। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। দেখে মনে হতে পারে কোনো যুদ্ধক্ষেত্র, যেখানে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছেন অকুতভয় যোদ্ধারা। কিন্তু না, দৃশ্যটি শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুরের দুর্বাডাঙ্গা এলাকার দুই আওয়ামী লীগ নেতার আধিপত্য বিস্তার নিয়ে যার সূত্রপাত। পুলিশ ও স্থানীয়রা জানান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এর জেরে শনিবার সকাল 8টার দিকে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটায় দুই পক্ষ।
এই ছোট থেকে শুনে যে আধিপত্য নিয়ে হয়, এটাই জানি আর কি, কি নিয়ে হয় না হয় এটা আমরা জানি না। মাঝে মাঝে এই ঘটনা ঘটে। হ্যাঁ, আমরা অনেক ভয় পাই, আমাদেরও কোনো নিরাপত্তা নেই, আমাদের অনেক অত্যাচার করে ওরা বাসায় এসে। সংঘর্ষের পর থেকে এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। স্থানীয় আধিপত্যের বিরোধকে কেন্দ্র করে সকালবেলা আমরা এখানে সংবাদ পাই যে বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি, ধরপাকড়ের পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো অসুবিধা নেই। প্রায় 4 বছর আগে ইউনিয়ন পরিষদ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কুদ্দুস ব্যাপারী ও জলিল মাতবর। এতে চাঙা হয় তাদের পুরনো বিরোধ। 5 আগস্টের পর আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। দুই পক্ষের এই সংঘর্ষ প্রায় 12 বছর ধরে চলে আসছে। বর্তমানে এই এলাকার প্রায় সব বাড়িতেই হাত বোমা তৈরি হয়। এখন শরীয়তপুর। রংপুরের বদরগঞ্জে দোকান ভাড়া নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাংবাদিক সহ অন্তত 30 জন। দুপুরে উপজেলার শহীদ মিনারের সামনে এই সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, বদরগঞ্জ উপজেলা বিএনপির দুই নেতার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সবশেষ একটি দোকান ভাড়াকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয় পরিবেশ, ঘটে হামলা ও ভাঙচুরের ঘটনাও। এ নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক মানিকের ছেলের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর বক্তব্য ছড়ানোর অভিযোগ ওঠে। প্রতিবাদে দুপুরে বদরগঞ্জ শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ক্ষিপ্ত হয় জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকারের সমর্থকরা। এক পর্যায়ে মানববন্ধনে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহত হন স্থানীয় সংবাদকর্মী সহ অন্তত 30 জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকজনকে রংপুর মেডিকেলে পাঠানো হলে মারা যায় লাভলুর নামে এক বিএনপি কর্মী। এই ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওয়াকফ বোর্ড নয়, সরকারের নিয়ন্ত্রণে থাকবে ওয়াকফ সম্পত্তি, এমন বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়েছে ভারতের সংখ্যালঘু মুসলিমদের মাঝে। পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্য ও অঞ্চলে হয়েছে বিক্ষোভ। বিল প্রত্যাহারের দাবিতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মুসলিম নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। ये कानून भारत सरकार का है, हर एक पर बंधन करता होगा और इसको स्वीकार करना पड़ेगा। तो महात्मा गांधी ने क्या किया, उन्होंने उस कानून को फाड़ दिया, तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। ভারতের পার্লামেন্টে এমন উত্তেজনা সাম্প্রতিক সময়ে আর দেখা যায়নি। বৃহস্পতিবার লোকসভায়, শুক্রবার রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ হয় দীর্ঘ 17 ঘন্টার ম্যারাথন বিতর্কের মধ্য দিয়ে। আর এই ইস্যুতে দেশ জুড়ে ক্ষুব্ধ আতঙ্কিত সংখ্যালঘু মুসলিমরা। जो बिल जो है पास करा लिया जाता है, मुसलमानों के फायदा के लिए हमने ये कानून लाया है। तो मैं नरेंद्र मोदी जी से कहता हूं कि आप अगली बार आप सदन में एक नया कानून लाइए, जो मंदिरों में, मठों में, आश्रम में जो दलित, आदिवासी, पिछड़ा, अति पिछड़ा जो लोग हैं, उनको मंदिरों में उनका अधिकार दीजिए, उनको पूजा करने का अधिकार दीजिए, उनको भी अपना भागीदार बनाइए। ওয়াকফ হলো মুসলিমদের দাতব্য বা ধর্মীয় অনুদান, যা মুসলিম সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করা হয়। অন্য কোনো কাজে এ ধরনের সম্পদ ব্যবহার, বিক্রির বা মালিকানা হস্তান্তরের অনুমতি নেই। 150 কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু 20 কোটি মুসলিমের জন্য ওয়াকফ জরুরি, কারণ তাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও এতিমখানা পরিচালিত হয় ওয়াকফ বোর্ডের মাধ্যমে। सन 1947 में दिल्ली की जामा मस्जिद की तारीखी सीढ़ियों पर खड़े होकर के भारत रत्न मौलाना अबुल कलाम आजाद साहब ने कहा था कि मुसलमानों कहां जा रहे हो, ये है तुम्हारा मुल्क, यहां तुम्हारे आबाओ अजदाद की कब्रें हैं। उस वक्त मौलाना आजाद की ये सदाएं सुन करके लोगों ने अपने सरों की गठरियां उतार करके रख दी थी। आज उसी दिल्ली में मौजूद देश की संसद में एक बिल आया है जो हमसे उसी जामा मस्जिद की सीढ़ियों के सबूत मांगेगा। গেল বছর অগস্টে ওয়াকফ আইন সংশোধনে বিল আনে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার।
যাচাই বাছাইয়ের পর কিছু সংশোধনী দিয়ে গেল ফেব্রুয়ারিতে বিলটি পার্লামেন্টে উপস্থাপনের জন্য ছাড় দেয় সংশ্লিষ্ট প্যানেল, যার ধারাবাহিকতায় টানা উত্তপ্ত বিতর্কের পর গত দুদিনে পার্লামেন্টে পাশ হয় বিলটি আইন হিসেবে কার্যকরে বাকি প্রেসিডেন্টের সই। নিম্নকক্ষে বিলের পক্ষে 288 ও বিপক্ষে 232 ভোটের কথা উল্লেখ করে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খার্গে বলেন, বিভিন্ন দল থেকে তীব্র বিরোধিতা সত্ত্বেও বিলটি পার্লামেন্টে ওঠায় সরকারি দল। নুসহাত কামাল, এখন বিশ্ব। ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র শিবির। একই সাথে এই রায়ের বিরুদ্ধে বিশ্বের সব মুসলমানদের প্রতিবাদ করতে আহ্বান জানান বক্তারা। বেলা 3টায় শাহবাগে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরের ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা প্রতিবাদ জানান। এ সময় বক্তারা বিজেপি সরকারের ধারাবাহিক মুসলিম বিরোধী পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন। সংগঠনটির নেতাকর্মীদের দাবি করেন, মুসলমানদের দান করার শত শত কোটি ডলার মূল্যের ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনা পদ্ধতি সংশোধনে আনা বিলটি পাশ হওয়া মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করার শামিল। পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড়ে আয়োজন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব অষ্টমী স্নান। ভোর 5টা থেকে ময়মনসিংহ নগরীর থানাঘাট, কাচারিঘাট, গুড়াঘাট সহ নদের পাড়ে বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান অনুষ্ঠিত হয়। বিস্তারিত প্রতিবেদনে। কলাপাতায় সাজানো ফুল, ফলসহ পূজা সামগ্রী, মন্ত্রপাঠ ও উলুধ্বনিতে মুখর ব্রহ্মপুত্রের তীর। সারা বছরের গ্লানি ও পাপ মোচন করতে এভাবেই অষ্টমী স্নান করেন হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা। ভোর 5টা থেকে ময়মনসিংহ নগরীর থানাঘাট, কাচারিঘাট, গুদারাঘাট সহ নদের ওপারে শম্ভুগঞ্জ ঘাটে বিশাল এলাকা জুড়ে এই পুণ্য স্নান হয়। পবিত্র মন্ত্র উচ্চারণ করে ফুল, কলা, আম, ডাব সহ ভক্তিমন্ত্রের সাথে পুণ্যার্থীরা মেতে ওঠেন স্নান উৎসবে। ছোটবেলায় তো বাবা মার সাথে যাওয়া হতো, বিয়ের পরে আর ওইভাবে যাওয়া হয় না, এবারে স্বামীর সাথে আসা হলো। এটা আসলে আমাদের সকল পাপ ধুয়ে আমাদেরকে নতুন করে আমাদের একটি নতুন সূচনা হয়। জেলার বেগুনবাড়ি, বিদ্যাগঞ্জ, পিয়ারপুর, কালীরবাজার, ধলা, রোহা সহ কয়েকটি স্থানের ব্রহ্মপুত্র নদে পুণ্যার্থীরা অষ্টমীর স্নান ও পূজা সম্পন্ন করেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে ছিলেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আমরা কালকের থেকে আমরা ওই যে বিভিন্ন শিফটে ডিউটি করে আসছে। আমাদের হুন্ডা মোবাইল আছে, তারপরে পিকেট ডিউটি আছে, তারপরে জেনারেল যে ডিউটি আছে এগুলো আছে। এই আয়োজন ঘিরে জামালপুরের দয়াময়ী মন্দিরের মাঠে বসেছে গ্রামীণ অষ্টমী মেলা। অষ্টমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা স্নান করে মূলত আসলে পাপ মোচন করার জন্য। মঙ্গলভাবে, ভালোভাবে সবাই মিলেমিশে একত্রভাবে থাকতে পারি এবং আমাদের ভবিষ্যতে কোনো পাপ যেন না করি। এছাড়া স্নান উৎসবকে কেন্দ্র করে বরিশালের দুর্গাসাগরের পাশের স্কুল মাঠেই ছিল গ্রামীণ শিল্প মেলার আয়োজন। মেলায় নাগরদোলা, মৃৎশিল্প, কাঠের বাহারি পণ্য ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা ধরনের বাহারি পণ্য সহ বিনোদনের জন্য ছিল নানা কিছু। এখানে আমরা ছোটবেলা থেকেই আসি, সাথে সাথে মেলাও দেখি। তো মেলার কলেবর আগে অনেক বড় ছিল, যদিও আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। ভগবান যেন আমাদের সবার মনের পাপ দূর করে, পাপ দূর করে সবাইকে ভালো রাখে। আয়োজন যে আসলে তাদের আয়োজনে আমরা খুবই খুশি। এছাড়া কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করেছেন বিভিন্ন জেলা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লাখো পুণ্যার্থী। একই সময়ে বগুড়া, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পালিত হয়। তামজিদ মির্জা, এখন। বাংলাদেশি গণমাধ্যমকে সত্য প্রকাশের মাধ্যমে বিদেশি গণমাধ্যমে হিন্দু নির্যাতনের মিথ্যা প্রচারণা মোকাবিলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সকালে নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান উৎসব পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সব সময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। প্রতিবেশী দেশের সাথে তুলনা করে বলেন, এরকম সম্প্রীতি অন্য কোথাও নেই। ধর্মীয় ভাব গাম্ভীর্য যেন নষ্ট না হয় সেজন্য সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
টেস্ট সিরিজ ছাপিয়ে আলোচনায় টি-20 অধিনায়ক ইস্যু। সাবেক বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের পছন্দের তালিকায় এগিয়ে লিটন দাস, তাসকিন আহমেদরা। অন্যদিকে পিএসএল এর সুযোগ কিংবা এনওসি পাওয়াকে বড় করে দেখার সুযোগ নেই, বরং পারফর্ম করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন তিনি। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। ইঙ্গিত কিংবা গুঞ্জন সত্যি করে টি-20 অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত। খবরটা পুরনো, এরপর কয়েক মাস কেটে গেলেও নতুন অধিনায়কের নাম এখনও চূড়ান্ত হয়নি। অথচ বছর ঘুরলেই 2026 টি-20 বিশ্বকাপ। সঙ্গত কারণেই ঘরের মাঠে টেস্ট সিরিজ ছাপিয়ে সবার আগে আলোচনায় টি-20 ক্যাপ্টেন ইস্যু। ক্যাপ্টেন হিসেবে বোর্ডের সাবেক ডিরেক্টর সুজনের টপ লিস্টে সবার আগে লিটন। তবে শর্ত, ডানহাতি এই ব্যাটারকে ফিরতে হবে ফর্মে। পাশাপাশি নিয়মিত পারফর্মার তাসকিনকেও এগিয়ে রাখছেন তিনি। দেশসেরা এই পেসারের আকরাম কামিন্স বুমরাদের কাতারে যাবার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে, ইমরান খান দিচ্ছেন, ইয়ান বোথাম দিচ্ছেন, হয়তোবা তারা অলরাউন্ডার ছিলেন। যদিও যে কেউ ফাস্ট বোলার ক্যাপ্টেন করতে পারবে না, কথাটা একদমই ঠিক না। আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইনজুরি হয়, যদি ক্যাপ্টেন্সি না করতে, ডেফিনেটলি মেয়েটা তো ভাইস ক্যাপ্টেন থাকবে, হি উইল রান দ্য শো। তবে অফ ফর্মে থাকলেও পিএসএল এর ডাক পেয়েছেন লিটন, মিলেছে ছাড়পত্র। তবে এতটুকুতেই খুশি নন সুজন। প্রথম একাদশে প্রথম থেকে খেলে, সেটা সবচেয়ে বড় জিনিস। আমি মনে করি যদিও খেলে তাহলে এটা, এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জেতানোর জন্য, তাহলে দারুণ একটা ব্যাপার হবে। সেটাও দলের জন্য এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ড আপের জায়গা হবে বিশেষ। ঘুরে ফিরে আবারও আসন্ন জিম্বাবুয়ে সিরিজ। ঘরের মাঠে আগের সিরিজগুলোতে দাঁড়াতেই পারেনি আফ্রিকান দলটি। সেখানে দলটির সাথে আসন্ন সিরিজে আসলেই কি কিছু পাওয়ার আছে? বিলিভ করি আমাদের এই কন্ডিশনে, এই গরমে জিম্বাবুয়ে আমাদের সাথে, আমার মনে হয় না, আমরা উই আর ভেরি স্ট্রং টিম। আমার মনে হয় যে আমরা ভালো খেলছি না বলে অনেক কথা হচ্ছে, বাট আমাদের মধ্যে অ্যাবিলিটি আছে। সুজন মনে করেন বাংলাদেশ ভালো দল, তবে পারফর্ম করতে পারছে না। দ্রুতই এই খারাপ সময় কেটে যাবে, এমনটাই প্রত্যাশা তার। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ইস্যুতে যমুনায় প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু। অংশ নিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞরা। মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন দাবি রোহিঙ্গাদের। প্রস্তুত করা হচ্ছে টেকনাফ ও খুমধুমে ট্রানজিট সেন্টার। হাসিনার প্রত্যর্পণে ভারতের তেমন সাড়া মেলেনি, দাবি বিএনপির। মোদির প্রতিক্রিয়ায় নেতিবাচক ছিল না, ফেসবুকে প্রেস সচিব। শরীয়তপুরের সংঘর্ষে শতাধিক হাত বোমায় আহত 15। রংপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত 30। এবং ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে মোদী সরকারের বিতর্কিত বিল। বিভিন্ন রাজ্যে বিক্ষোভ, সর্বোচ্চ আদালতে মুসলিম নেতারা। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/echontv।